রামগড় গ্রামের একটা প্রচলিত গল্প আছে। দুপুরের 12টা থেকে শুরু করে অর্ধেক রাতের 12টা বাজা অবধি গ্রামের মধ্যিখানে থাকা একটা গুহা থেকে এক আজগুবি ধরনের আওয়াজ আসতে থাকে। এই আওয়াজগুলোর মধ্যে এত বেশি কষ্ট থাকে যে সেটা শোনা মাত্রই হৃৎপিণ্ডের স্পন্দন গতি দ্রুত হয়ে যায়। এই গুহার কাছ থেকে যারা যায় তারা প্রত্যেকেই তাদের নাম এই গুহার ভেতরে গর্জন করতে শুনতে পায়। আর এই জন্য এই গুহার রহস্যটা জানা খুবই ইন্টারেস্টিং হবে। সাল 2013-র কথা, যখন দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরস অভিমন্যু আর রনিতকে এই গুহার রহস্য জানার জন্য ডেকে পাঠানো হয়। সাহেব, এই গুহার সত্যি জানা হবে খুব মারাত্মক। আমরা তো আপনাকে এখনো বলছি যে ভেতরে যাওয়ার জেদ করা ছেড়ে দিন। আরে গোপালদা, আমাদের তো এটা ডিউটি। আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে যে টাস্ক দেয় সেটা তো পুরো করতেই হয়। ঠিক আছে সাহেব, তাহলে ঠিক আছে। আশা করবো যাতে আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। সন্ধে প্রায় 5টার সময় একদম গোপনভাবে দুজন প্যারানর্মাল স্পেশালিস্ট ওই ভুতুড়ে গুহার ভেতরে প্রবেশ করে। গত 37 বছর ধরে ওই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ বেরোনো আর মারাত্মক ঘটনা ঘটে চলেছে। এক তো এই গুহা গ্রামের একদম মধ্যিখানে পড়ে, তাই জন্য গ্রামের লোকেদের মন থেকে এই গুহার প্রতি ভয় কাটাতেই হবে। আর এটা তখনই সফল হবে যখন ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজগুলো আর মারাত্মক আকর্ষণ শেষ হয়ে যাবে। অভিমন্যু আর রনিত প্রবেশ করার পরেই গুহায় ওদের নাম ধরে রাগান্বিত আওয়াজ গর্জন হতে লাগলো। চলে যায় এখান থেকে, না হলে মরবি দুজনে। তোমরা এই যন্ত্রণার দুনিয়া থেকে বাইরে চলে যাও। অভিমন্যু আর রনিত, মৃত্যুর তারিখ আজ রাত 12টার সময়। ভাই অভিমন্যু, এই গুহাটা কি আজব। আজ পর্যন্ত এরকম কোনো কেস হ্যান্ডেল করিনি যেখানে বলতে না পারা গুহা আমাদেরকে হুমকি দিয়েছে। ভাই, ভুতুড়ে জায়গা চিরদিন আজব আর ভয়ঙ্করই হয়ে এসেছে। শুধু তুই ভাবা বন্ধ কর আর টর্চের সাহায্যে পিকচার কালেক্ট কর। রনিত ওই গুহার ভেতরে ওই টর্চের সাহায্যে সামনে এগিয়ে যায় আর তারই সাথে গুহার চারিদিকের সব ছবি তুলতে শুরু করে। রনিত তখনই বড় বড় পা ফেলার আওয়াজ শুনতে পেয়ে যায়। এই আওয়াজটা একদম ওর কাছ থেকে আসছিল। ও ওই পায়ের আওয়াজের পিছু করতে করতে গুহার শেষ সীমানা অবধি পৌঁছে যায়। এখন ও গুহার শেষ প্রান্তে পৌঁছে গেছিল। ও গুহার শেষে একটা দরজা দেখতে পেয়ে যায়। ওই দরজার ওপরে লেখা ছিল অন্য জগতের দরজা। রনিত মনে মনে এটা ভাবছিল যে এই দরজাটা অন্য দুনিয়ার নয় তো। তখনই ও ওই দরজার কাছ থেকে একটা আওয়াজ শুনতে পায়। আরে এটা আমি রে খোকা, আমি তোর দাদু। আমার কাছে চলে আয় খোকা। বাপ রে, এটা আবার কেমন দরজা? এটা তো আমার দাদুর আওয়াজ ছিল। রনিত ওই দরজার পেছন থেকে ওর নিজের দাদুর আওয়াজ শুনতে পাচ্ছিল। সেটা শুনে রনিত খুশি আর ইমোশনাল হয়ে গেছিল। এই ইমোশনের জন্যই ও একটা ভুল করতে যাচ্ছিল। ও দরজা খোলার জন্য হাতটা সামনে করে দিল আর তখনই পেছন থেকে অভিমন্যুর ভয়ঙ্কর চিৎকার পুরো গুহার ভেতরে গর্জন করতে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে! অভিমন্যুর চিৎকার শুনে রনিত দৌড়ে দৌড়ে পেছনে গেল। এইটুকুর মধ্যে ও অভিমন্যুকে তো প্রায় ভুলেই গেছিল। রনিত অভিমন্যুর কাছে পৌঁছলো। ও একদম নর্মাল দাঁড়িয়েছিল, যেন ওখানে কিছু হয়ইনি। অভিমন্যু, এটা কি ধরনের ইয়ার্কি ছিল? তুমি চিৎকার করছিলে কেন? অভিমন্যু সামান্য হাসির সাথে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে রনিত
অভিমন্যুকে নিজের সাথে ওই দরজার পেছনে যাওয়ার জন্য ইশারা করল। দুজনে ওই গুহার শেষ প্রান্তে অর্থাৎ ওই দরজার কাছে পৌঁছে গেছিল, যেখান থেকে অন্য জগতের রাস্তা শুরু হয়ে যায়। অভিমন্যু ভাই, এই দেখো, তুমি জানো আমি এই কিছুক্ষণ আগে আমার দাদুর আওয়াজ এই দরজার পেছন থেকে শুনতে পেয়েছিলাম। আমার মনে হয় এর পেছনে মরে যাওয়া লোকেদের জগৎ রয়েছে। তাহলে দরজা খুলে দেখে নাও না, এইভাবে আকাশে ঢিল ছুটছো কেন? ঠিক বলেছ, আমি দরজা খুলে দিচ্ছি। রনিত দরজাটা খুলতেই যাচ্ছিল, আর তখনই ওর নজর অভিমন্যুর শরীরের ওপর পড়ে যায়। ভাই, যখন তুমি এই গুহার ভেতর এসেছিলে তখন তুমি সাদা শার্ট আর ব্লু জিন্স পরেছিলে, এখন তুমি কালো স্লিভস আর লাল লোয়ার পরে রয়েছো। ভাই, তুমি এখানে জামা কখন চেঞ্জ করলে? তখনই অভিমন্যুর দাঁত বাইরে বেরোতে শুরু হয়, ওর পা দুটো বেড়ে যেতে লাগলো, ওর হাতের নখগুলো বাড়তে শুরু করে, আর ও এখন পুরোভাবে একটা টেবিলে পরিণত হয়েছিল। ওই ভয়ঙ্কর হাসির সঙ্গে একটা ভারী আওয়াজে বলতে লাগলো, তোর অভিমন্যুকে তো আমি 10 মিনিট আগেই এই দরজার ওপারে পাঠিয়ে দিয়েছি, যখন তুই ওর চিৎকার শুনেছিলি। তুই তো শুধুমাত্র একটা চারা ছিলি, কারণ শিকার সব সময় দরজার কাছে আনার পরেই করা হয়। মানে তুমি অভিমন্যুকে মেরে ফেলেছো? কেন, তোর কি সন্দেহ আছে? তাহলে যা, এই দরজার ওই পারে তুই তোর বন্ধুকে ওখানেই দেখতে পাবি। যে জগৎ থেকে তুই এসেছিস ওখানে মৃত হওয়ার আগে লোকেরা বাস করে। এখন তুই যে জগতে যাবি ওখানে মৃত্যু হওয়ার পরে সবাই বাস করে। যন্ত্রণার জগতে তোকে স্বাগত জানাই। এরপর রনিত পালানোর চেষ্টা করছিল, কিন্তু সামনে ওই রাক্ষস দাঁড়িয়েছিল। এখন একমাত্র রাস্তা শুধু ওই দরজাই ছিল। ও ভাবল যে এই দরজাটা এই গুহা থেকে বাইরে যাওয়ার রাস্তা হতে পারে। রনিত ভাবল যে কোথাও ও এই দরজা দিয়ে বাইরে পালিয়ে না যায়, সেই জন্য ওই ডেভিল ওকে ভয় দেখাচ্ছে। রনিত নিজের প্রাণ বাঁচানোর জন্য আর দেরি না করে দরজা খুলে দেয়। ও দরজার বাইরে একেবারে অন্ধকার দেখতে পেল। ওই দরজার ভেতর থেকে কান্নার আর চিৎকারের আওয়াজ আসতে থাকে, একদম সেই ঠিক একই আওয়াজ যেমন মৃত্যুর পর পরিবারের সবাই কাঁদতে থাকে। রনিত ওই দরজাটা বন্ধ করার ঠিক আগে একটা লম্বা হাত ওই দরজার বাইরে থেকে এলো আর রনিতকে ওই অন্য জগতের দিকে টেনে নিল। এই কারণে রনিত খুব জোরে চিৎকার করে উঠল, আর ওই ডেভিলও জোরে জোরে হাসতে লাগলো। ওই গুহার রহস্য আজ অবধি কেউই জানতে পারেনি। আজ অবধি অনেক লোকেরা গুহার ভেতরে গিয়ে ওখানে রহস্য জানার চেষ্টা করছে। যারা ওই অন্য জগতের দরজাটা খুলে দিয়েছিল তারা চিরকালের জন্য সেখানেই বন্দী হয়ে যায়, আর যারা জ্যান্ত বেঁচে গেছিল তারা হয় আত্মহত্যা করে নিয়েছে আর না হয় তারা পাগল হয়ে গেছে। ওই গুহার রহস্যটা আজ অবধি অজানা হয়ে রয়ে গেছে। আজ ৪৫ বছর পরেও সেটার রহস্য কেউই জানতে পারেনি। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়, একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে
ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো! কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে, আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। দেবে না, যদি অন্য কেউ যায় তাহলে গতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়েই ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে, আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি, বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়েছিল আর নির্দয় তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে, ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার, আর চমকানো লাল চোখ দেখতে। যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। বাঁচানোর জন্য পালাতে লাগলো, কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন আরে ভাই, বাঁচাও বাঁচাও আমাদের! অটোওয়ালা আমি বলেছি
বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর আর বিবি দুজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। আর সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে রয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসতে বসতে করছিল, গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ওখানে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না। আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো, তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি না? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো। আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল। আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। ভূতের প্রভাব যেমন মানুষের উপরে পড়ে, ঠিক সেইভাবেই তার নির্জীব বস্তুর উপরেও পড়ে। এর একমাত্র উদাহরণ ছিল আমাদের গ্রামের রেলওয়ে স্টেশন। রেলওয়ে থাকা সত্ত্বেও সবাই বাসে চড়ে অন্য জায়গায় যেত, কারণ তারা এটা মনে করে যে ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন ছিল। এক রাতে ওই স্টেশনে একটা ট্রেন এলো, আর সেটা থেকে বাদল আর তার স্ত্রী মধুমিতা নামলো। পুরো স্টেশন খালি ছিল, আর ওখানে একটা ভয়ঙ্কর শান্তি ছিল। ওরা দুজন একটা বেঞ্চে বসে পড়ে।
বাদল, তোমার দাদাকে তাড়াতাড়ি ফোন করো, বলো তাড়াতাড়ি যেন আনতে আসে। আমার আমার এই জায়গাটা মোটেই ঠিক লাগছে না। বাদল তার বড় ভাইকে ফোন করলো। আরে দাদা, কোথায় গো তুমি? আমরা স্টেশনে পৌঁছে গেছি। কি? আমি তোকে বলেছিলাম না যে ট্রেনে একদম আসবে না? ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন। কি বাজে বকছো দাদা? ভূত বলে কোনো জিনিস হয় না। তুমি তাড়াতাড়ি আমাদেরকে আনতে এসো। আরে তুই ওখানেই থাম, কোথাও যাবি না। আমি এক্ষুনি আসছি। দাদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার কিন্তু খুব ভয় লাগছে বাদল, এই ট্রেনটা এখনো এখানেই দাঁড়িয়ে রয়েছে। হয়তো এটাই লাস্ট স্টপ। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। বাদল আর মধুমিতা ওখানেই বসে রইল। হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল, আর ওই ভয়ঙ্কর শান্তি ভঙ্গ হয়ে গেল। ট্রেনের ভেতরে অন্ধকার ছিল। ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো। দেখো, ট্রেন চলে যাচ্ছে। ওরা দুজন দেখল যে একটা লোক ওদের দিকে এগিয়ে আসছে। বেশি আলো না থাকার কারণে শুধু ওর জুতোর আওয়াজ আসছিল, আর হালকা একটা ছায়া দেখা যাচ্ছিল। বাদল, দেখো কেউ আসছে, চলো পালিয়ে যাই এখান থেকে। ভয় পেও না, টিসি হবে হয়তো। ওই লোকটা হঠাৎ ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আর তাকে দেখে দুজন এমন ভয় পেল যেন মৃত্যুকে দেখে ফেলেছিল। সে ওই স্টেশনের টিসি ছিল, কিন্তু তার চামড়া জায়গায় জায়গায় পুড়ে গেছিল, আর ভেতরের হাড়গোড় বাইরে বেরিয়ে গেছিল। টিকিট দেখাও। টিসির ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে বাদল আর মধুমিতা দৌড়তে লাগলো। টিকিট নেই, ধর ওদেরকে। হঠাৎ স্টেশনের খুঁটিগুলো থেকে পুলিশরা বাইরে আসতে লাগলো। ওদের অবস্থা টিসিরই মতোই ছিল। সব পুলিশওয়ালারা বাদল আর মধুমিতার উপরে ঝাঁপ দিয়ে দেয় আর দুজনকে ধরে নেয়। এদের কাছে টিকিট নেই, এদের শাস্তি দাও। না না, এরকম করবেন না, আমাদের কাছে টিকিট আছে, দেখাও না বাদল। হ্যাঁ। বাদল দুজনের টিকিট বের করে টিসিকে দেখালো। টিসি ওই টিকিট দেখলো আর বলল, এগুলো এই স্টেশনের নয়, এগুলো অন্য স্টেশনের টিকিট। মানে? মানে যে তোমরা শাস্তি পাবে। নিয়ে যাও এদেরকে আর ট্রেনের নিচে ফেলে দাও। পুলিশওয়ালারা ওদের দুজনকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। বাদল, এই ট্রেনটা শেষ হচ্ছে না কেন? এটা তোমার ট্রেন নয়, আমাদের ট্রেন। টিসের এইটুকু বলা মাত্রই ওই ট্রেনটা আলোকিত হয়ে গেল। ট্রেন দ্রুত গতিতে দৌড়তে লাগলো। বাদল আর মধুমিতা আরো বেশি ভয় পেয়ে গেল, আর পুলিশওয়ালাদের কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো। ওই পুলিশগুলো বাদল আর মধুমিতাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিল। ওরা দুজন চিৎকার করে নিচে পড়ে গেল, আর হঠাৎ করে চুপ হয়ে গেল। ওরা পাতের ওপরে দাঁড়িয়ে পড়ল, আর ওরা দেখল যে ট্রেন ওদের শরীরের ওপর দিয়ে যাচ্ছিল, আর ওদের কিছুই হচ্ছিল না। বাদল খুশি হয়ে বলতে লাগলো, আরে আমরা বেঁচে গেছি, দেখলে তুমি, আমরা বেঁচে গেছি, তুমি আমাদেরকে মারতে পারবে না। এই বলে বাদল হাসতে লাগলো। বাদলকে দেখে টিসি আর পুলিশরাও হাসতে লাগলো। ওদেরকে হাসতে দেখে বাদল চুপ করে গেল। ওদের ভয়ঙ্কর হাসি শুনে মধুমিতা কাঁদতে লাগলো। বাদল ঠিক কিছুই বুঝতে পারছিল না। আস্তে আস্তে বাদল আর মধুমিতার
নিঃশ্বাস নিতে অসুবিধে হতে লাগলো আর ওরা নিচে পড়তে লাগলো। দুজনের দম ফুলতে লাগলো আর চেহারা নীল রঙের হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওরা দুজন মরে গেল। যখনই ওরা দুজন মরে গেল, ওদের লাশগুলো ট্রেনের সাথে সামনে চলে গেল। লাশগুলোকে যেতে দেখে টিসি আর পুলিশগুলো চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে দিল। সবার চলে যাওয়ার পর ট্রেন আস্তে আস্তে উধাও হতে লাগলো। ট্রেনের উধাও হওয়া মাত্রই ওই রেলওয়ে স্টেশন আবার আগের মতো ভয়ঙ্কর শান্তিতে বদলে গেল আর সব আলো নিভে গেল। কিন্তু হঠাৎ একটা আওয়াজ এলো, বাদল, মধুমিতা! বাদলের বড় দাদা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সে ওই বেঞ্চের কাছে এলো যেখানে বাদল আর মধুমিতা বসেছিল। সে খুব ভয় পেয়ে গেছিল। ব্যাগ তো এখানেই রয়েছে, ওরা দুজন কোথায় চলে গেল? বাদল, মধুমিতা! বাদলের দাদা পাগলের মতো ওদের ডাক দিতে লাগলো। কিন্তু হঠাৎ সে থেমে গেল, কারণ সে অন্ধকারে দুটো ছায়া তার দিকে আসতে দেখে সেও ওদের দিকে দৌড়লো। যখনই সে ওদের দুজনের সামনেই পৌঁছলো, সে ভয়ের চোটে থেমে গেল। ওর সামনে বাদল আর মধুমিতা দাঁড়িয়েছিল, কিন্তু ওদের অবস্থা টিসির মতো ভয়ঙ্কর ছিল। চলো দাদা, আমাদের বাড়ি ফিরে যাই। বাদলের এটা বলা মাত্রই সেই ট্রেনটা আবার দেখা দিয়ে দিল। মা, মা, ওই দেখো না, চুড়িটা কি সুন্দর লাগছে। চলো না মা, কুড়িয়ে নি। হ্যাঁ, চুড়ি তো খুবই সুন্দর আর খুব দামিও। কিন্তু সোনা, এভাবে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত লাগাতে নেই। কে জানে এসবের সঙ্গে কোনো অবাস্তব জিনিস তোমার সঙ্গে আসবে। মা, মা প্লিজ কুড়িয়ে নি না। আমার এটা খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে, তাই না? আরে সোনা, বাজার থেকে অন্য কিনে দেব, এটা এখানেই থাক। না মা, আমার এই চুড়িটাই চাই। মা, আমার চাই, আমার এই চুড়িটাই চাই। বাচ্চার জিদের সামনে ওর মাকে ঝুঁকতেই হলো, আর তারপর অঞ্জলি রাস্তায় পড়ে থাকা চুড়ি কুড়িয়ে নিল আর নিজের বাঁ দিকের হাতে পরে খুব আনন্দে নাচতে লাগলো। ইয়ে! আমার নতুন চুড়ি, আমার নতুন চুড়ি। ইয়ে! ঠিক সেই রাতেই অঞ্জলি নিজের ঘরে ঘুমোচ্ছিল, যখন ওর চুল নিজের থেকেই হাওয়াতে ঢেউ খেলতে লাগলো। ও নিজের ঘরে কারোর থাকার অনুভব করছিল, আর তখনই ওর এমন লাগলো যেন কেউ ওকে ঘরের বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভব হওয়া মাত্রই অঞ্জলি তক্ষুনি ঘুম থেকে জেগে গেল আর কাঁদতে লাগলো। ওর ভয় লাগছিল, যে কারণে ও নিজের মা বাবার ঘরে গিয়ে তাদের সঙ্গে ঘুমিয়ে পড়ল। পরের দিন অঞ্জলি নিজের চুড়িটা ছমছম করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এইবারে ও একদম একা ছিল। ও দৌড়তে দৌড়তে নিজের ঘরে যাচ্ছিল, আর তখনই কিছু দূর আগে ও ঠিক নিজের সামনে একটা চকলেট পড়ে থাকতে দেখে। অঞ্জলি ওই চকলেট দেখে খুব আকর্ষিত হয়ে গেল আর সেটা নেওয়ার জন্য সামনে এগোলো। কিন্তু যখন যখন ও আগে এগোলো, ওই চকলেট ওর থেকে দূরে চলে যাচ্ছিল। নির্দোষ বাচ্চা অঞ্জলি কি জানতো যে ওই চকলেট ওকে কোনো দিকে এড়ানোর চেষ্টা করছে। চকলেটের পিছু করতে করতে অঞ্জলি এখন একটা জঙ্গলে এসে গেছিল, যে নির্জন পরিবেশ আর গভীর জঙ্গলে ঘেরা ছিল। তখনই চকলেটের সরে যাওয়াটা বন্ধ হয়ে যায় আর ও একটা জায়গায় স্থির হয়ে যায়। সেটা দেখে অঞ্জলি খুব খুশি হয়ে যায় আর চকলেট নেওয়ার জন্য
আগে এগিয়ে যায়। ও যখনই ওই চকলেটটায় হাত লাগালো, ও বুঝতে পেরে গেল যে আসলে এটা কোনো চকলেটই নয়, বরং একটা চকলেটের একটা র্যাপার মাত্র। এটা দেখে অঞ্জলি খুব বেশি রেগে যায়, আর তখনই ও ফেরত যাওয়ার জন্য পেছনে ঘুরে পড়ে। তো ও নিজের সামনে একটা বুড়ি মহিলাকে লাঠি হাতে দেখতে পায়, যে ওকে দেখে এক ভয়ঙ্কর হাসি হেসে চলেছিল। ওই বুড়িটাকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আর তখনই ওই বুড়ি এক মুহূর্তে অঞ্জলির কাছে চলে গেল। এখন আমরা অন্যদিকে দেখব, যেখানে অঞ্জলির মা বাবা খুব বেশি চিন্তায় বসেছিল, কারণ তাদের অসহায় মেয়েটা অঞ্জলি এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তোমাকে আমি 100 বারেরও বেশি বলেছি যে এইভাবে অঞ্জলিকে স্কুলে পাঠাবে না, ওকে নিজের সঙ্গে আসা যাওয়া করবে, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো আদেও? আচ্ছা ঠিক আছে, পরে বকে দিও। আগে চলো গিয়ে আমাদের মেয়েটাকে নিয়ে আসি, কি জানি কোথায় রয়ে গেল। তারা দুজন স্কুলে ফোন লাগালো, যেখান থেকে তারা শুধু এটাই জানতে পারলো যে অঞ্জলি তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে বেরিয়ে চলে গেছে, ও স্কুলের ক্যাম্পাসে ছিল না। এরপরে সুনিতা আর অভিষেক অঞ্জলিকে সব জায়গায় খুঁজতে শুরু করে দেয়, কিন্তু ওকে ওরা কোথাও খুঁজে পেল না। তারপর ওরা থানায় দিয়ে তাদের বাচ্চার মিসিং রিপোর্ট লেখানোর কথা ভাবলো, কিন্তু তার জন্য ওদেরকে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। সন্ধেবেলায় ক্লান্ত হয়ে দুজন তাদের বাড়ি ফিরল। তখন তাদের একজন প্রতিবেশী সুপ্রিয়া ওদের অবস্থা দেখে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা অনেকটাই গম্ভীর। সে তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে, আরে দিদি, কি হয়ে গেল? তোমরা মুখ ঝুলিয়ে কেন রয়েছো? আজ রাতে তোমাদের ওই চঞ্চল খুকিকেও দেখতে পাচ্ছি না। সব ঠিক আছে তো? আরে এখন কি বলবো তোমায়, সকাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কি জানি কোথায় চলে গেল আমার মেয়েটা। এরপরে সুনিতা কেঁদে কেঁদে তাকে সব কিছু খুলে বলল। তিনজন ঘরের ভেতরে খুব চিন্তায় বসেছিল। তখনই সুপ্রিয়ার নজর একটা চমকানো চুড়ির ওপর পড়ে যায়। আরে দিদি, ওটা কোথাকার চুড়ি যেটা ওই টেবিলের উপর রাখা আছে? দেখো কেমন চমকাচ্ছে। এটা কার জন্য এনেছো? কারণ আমি তোমার হাতে তো কখনো পড়ে থাকতে দেখিনি। সুপ্রিয়ার প্রশ্ন জিজ্ঞেস করার পর সুনিতা তাকে কালকের পুরো ঘটনাটা খুলে বলল। ও তাকে বলল, আমার মনে হলো যে এই চুড়িতে কিছু তো একটা গোলমাল আছে, এই জন্যই আমি আমার মেয়েকে এড়ানোর জন্য ওকে অন্য চুড়ি পরিয়ে দিয়েছিলাম, আর এই চুড়িটা লুকিয়ে দিয়েছিলাম। এখনো বাচ্চা, জেদ পুরো না হলে চুপ করবে না। এবার আমি বুঝলাম যে এরকমটা কেন হচ্ছে। এই চুড়িটা কোনো সাধারণ চুড়ি নয়, বরং আমার তো এটা কোনো ডাইনি চুড়ি বলে মনে হচ্ছে। দেখো তো, এর উপর হালকা হালকা চেরা কাটার দাগও আছে। দেখো, তোমার বলার মানেটা কি? মানে তো একদম পরিষ্কার, এই চুড়িটা কোনো ডাইনির, যেটা সড়কে তোমরা পেয়েছিলে। আর কারণ তুমি ওটা কুড়িয়ে নিয়েছো, এই কারণে ওই ডাইনি এখন যে কোনো ভাবেই নিজের চুড়িটা চাইবে। আর এই চুড়িটার জন্যই তোমার মেয়েকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গেছে। তাহলে তাহলে আমাদের কি করা উচিত? এখন তো শুধু একটাই রাস্তা বেঁচে আছে, ওই ডাইনিকে ওর চুড়িটা ফিরিয়ে দাও। কিন্তু কিন্তু কিভাবে? একটা কাজ করো, তোমার ওই সড়কটা মনে আছে যেখানে এই চুড়িটা নিচে পড়েছিল? আমার খুব ভালো করে মনে আছে, ওই ব্রিজের দিকের রাস্তাটা। হ্যাঁ, তাহলে এখন দেরি করছো কেন? এক্ষুনি ওখানে যাই। যদি চুড়িটা ওখানে পড়েছিল, তাহলে এটা নিশ্চিত যে ওই ডাইনির বাস ওই এলাকারই কাছাকাছি রয়েছে। কিন্তু এটা এটা করে আমি আমার মেয়েকে ফেরত কি করে পাবো? আরে যখন আমরা ওকে এই চুড়িটা ফিরিয়ে দেব না, আমাদের বাচ্চাকেও ফিরিয়ে দেবে। দেখো, আমি ভূত পেতনির গল্পে বিশ্বাস করি না, কিন্তু যদি আমরা এরকম কিছু করে আমরা আমাদের মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে যাই, তাহলে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত।
এরপরে তিনজন ওই সড়কে চলে যায় আর তারপর ওই ছুরিটা নিয়ে গিয়ে রেখে দেয় আর ওখানেই রক্তের কয়েকটা ফোঁটাও নিচে ফেলে দেয়, যাতে আকর্ষিত হয়ে ওই ডাইনি ওখান অবধি চলে আসে আর কোনো কিছু শর্ত ছাড়া সে বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। এরপর প্রায় 2 ঘন্টা অবধি ওই তিনজন একটা দেওয়ালের পেছনে ক্রমাগত ওই জমকালো চুরির ওপর নজর রাখছিল। আর সব শেষে ওখানে ওরা একটা বুড়ি মহিলাকে আসতে দেখতে পায়। ও একটা ডাইনি ছিল যে চুরির কাছে আসছিল। আর যখনই সে চুরিটা পরে নিল, সে হঠাৎ করে কোনো এক সাম্রাজ্যে অপ্সরা হয়ে যায়, খুব সুন্দরী আর যুবতী। নিজের চুরিটা নিয়ে ওই ডাইনি বিরক্ত হয়ে যায় আর এর পরের মুহূর্তে অঞ্জলি দৌড়তে দৌড়তে ওই দিকে চলে আসে আর নিজের মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই জন্য গুরুজনরা প্রায় সময় বলে, কোনো অজানা ব্যক্তি আর অজানা জিনিসপত্রের থেকে সব সময় সতর্ক থাকা উচিত, না হলে অনেকবার এর ফলাফল আমাদের চিন্তার থেকেও মারাত্মক প্রমাণ হতে পারে। আরে গ্রামবাসীরা, তোমাদের কি ওই মায়ার ভয় নেই একটু? আজকে অমাবস্যা, ও অবশ্যই বেরোবে। আরে ও রবি, কেন এত চিন্তা করছো? কিছু বিপদ আসতে চলেছে নাকি? আরে একটু ধৈর্য ধরো সরকার। তোমরা কি সবাই ভুলে গেছো 1 বছর আগে এই গ্রামে কি কি ঘটেছিল? তোমাদের সবার কি ওই ঘটনার একটুও ভয় নেই? কেন আপনি কাটা গায়ে হাত দিয়ে দেখছেন? যেটা পেরিয়ে গেছে সেটা মনে করে কি লাভ হবে? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই ওই লোকটার সঙ্গে যা করেছো সে তার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। ও আচ্ছা, তাহলে তুমি ওই ডাইনির কথা বলছো, যাকে গ্রামবাসীরা বট গাছের সাথে ঝুলিয়ে মেরে দিয়েছিল? হ্যাঁ বিনোদ বাবু, তুমি একদম ঠিক ধরেছো, আমি তারই কথা বলছি। কিন্তু আজ হঠাৎ 1 বছর পরে তুমি সেই ঘটে যাওয়া অতীতের কথা কেন বলছো? ওই ডাইনিটার গল্প তো তখনই শেষ হয়ে গেছিল যখন গ্রামবাসীরা ওকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তুমি কি এই ঘটনার পরের ওই ভয়ঙ্কর কাহিনীটা মনে রেখেছো, যখন ওই ডাইনিটা অভিশাপ দিয়ে বলেছিল যে ও অবশ্যই আসবে? এর থেকেও ভয়ঙ্কর কথা তো এটা ছিল যে যে লোকেরা ওই ডাইনিকে পড়তে দেখে নিয়েছিল না, তাকে আবার খোলা চোখে দেখার জন্য কারোর মধ্যে সাহস মেচেছিল না। ওই ডাইনিটার মৃত্যু যারা দেখেছিল তাদের সবার চোখের জ্যোতি চলে গেছিল। আরে বাবা, কিন্তু সেই কথাগুলোকে আজ 1 বছর পরে আবার মনে করানোর কি দরকার পড়ে গেল? আমি তোমাদের সবাইকে আর গ্রামবাসীদেরকে সেই কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি, কারণ ওই ডাইনিটাকে আবার এই গ্রামে দেখা দেওয়া শুরু হয়ে গেছে। পরশু রাতে বদ্রির বাড়ি থেকে তার 9 মাসের বাচ্চা উধাও হয়ে গেছিল, আর গত রাতে কেউ সেই বাচ্চাটাকে বদ্রির ছাদেই ছেড়ে চলে গেল। পরীক্ষা করার পর জানা গেল যে ওই বাচ্চাটা মরে গেছিল, আর তার পুরো শরীরে রক্তের এক বিন্দু উপস্থিত ছিল না। আরে তুমি বলতে কি চাইছো রবি? তুমি এটা বলে ওই ডাইনিটার দিকেই ইশারা করছো না তো? আমি একদম সেই দিকেই ইশারা করছি, কারণ গত 2-3 সপ্তাহ থেকে ছোট বাচ্চারা আবার উধাও হতে শুরু হয়েছে, আর তাই ওই ডাইনিটার উপরে সন্দেহ করা যেতেই পারে। কিন্তু যখন গ্রামবাসীরা ওই ডাইনিটার অস্তিত্বই শেষ করে দিয়েছিল, তাহলে ওই ডাইনি আবার কি করে আসবে? প্রার্থনা করছি যাতে তোমার কথাই শেষ হয়, কারণ যদি আমার ধারণা সঠিক বেরোয় তাহলে এইবারে গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে রবি নিজের বাড়ির দিকে ফিরে চলে যায়। ওর বাকি সাথীরাও নিজের নিজের বাড়িতে ফিরে চলে যায়। গত 1 মাসের মধ্যে ওই গ্রাম থেকে অনেক বাচ্চা উধাও হয়েছে, যেটা একটা ভয়ঙ্কর বিপদের একটা সংকেত।
রবি ওই গ্রামের সব থেকে জ্ঞানী লোক ছিল, আর ও যা কিছু বলতো সেটা 100% সত্যি হয়ে যেত। এইবারে ওর পুরো সন্দেহ ওই ডাইনির ওপরেই ছিল, যাকে গত বছর গ্রামবাসীরা পুড়িয়ে মেরে ফেলেছিল। গত বছরেও ওই ব্যাপারে সন্দেহ সবার আগে রবিরই হয়েছিল, আর ওই ষড়যন্ত্রের কারণেই ওই ডাইনিটাকে গ্রামবাসীরা মিলে মেরে দিয়েছিল। যারা গ্রামের ছোট বাচ্চাদের বন্দি বানিয়ে তাদের রক্ত দিয়ে স্নান করত, আর যুবক ছেলেদেরকে নিজের মায়ায় ফাঁসিয়ে তাদের সঙ্গে যৌন সঙ্গম করত, আর তারপর তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিত। এরকম করে ও পুরো গ্রামকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। কিন্তু রবি গ্রামবাসীদেরকে কালকের আর তার আড্ডার জানকারি দিয়ে দিল, যে কারণে তন্ত্র সাধনায় মগ্ন হওয়ার সময় গ্রামবাসীরা তাকে বটগাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দিল। এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকটা মানুষ হয় পাগল হয়ে গেল, অথবা রহস্যময় ভাবে শুধুমাত্র একজন রবিকে ছেড়ে দিল। কালকের ডাইনের একটা বিশেষ গুণ ছিল যে সে পুরো বছরে শুধু 3 মাসের জন্যই নিজের বাসস্থান থেকে বার হতো আর নিজের শিকারের সন্ধান করতে লাগতো। ওই 3 মাসের সময় এখন শুরু হয়ে গেছে। এইবারেও কি রবির সন্দেহ সঠিক প্রমাণ হয়ে যাবে, নাকি কাহিনী এর থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে, এটা আমরা পরে জানব। রাত প্রায় 12:30 বেজে গেছিল। রবি কোনো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে নিজের বিছানায় শুয়েছিল। কোনো কারণে ওর ঘুম ধরছিল না হয়তো। তখন কেউ ওর দরজায় এসে খটখট করল, আর এরই সাথে রবির চিন্তার ঘোর এখানেই যেন ভেঙে যায়। ভেতর থেকে আওয়াজ দিতে লাগলো, কে এসেছে এই সময়? কি জানি কি হয়ে গেল আবার। তখনই বাইরে থেকে একটা আওয়াজ চলে আসে, আরে রবি ভাই, আমি এসেছি, দুধওয়ালা বিজয়। রবির মাথা আগে থেকেই খারাপ হয়েছিল। ও কিছু না ভেবে চিনতে দরজার দিকে এগিয়ে যায় আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রবি পুরো মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো, ওর গায়ে কাঁটা দিয়ে দিল। রবি ভয় পেয়ে গিয়ে আর ভয়ের চোটে বলল, তুমি কালকি, তুমি এখানে? হ্যাঁ, আমি সেই যার কথা তুই ভাবছিস। আমি কালকি, আর নিজের কাজ পূরণ করতে এসেছি, যেটা গত বছর অসম্পূর্ণ রয়ে গেছিল। আর তার সাথে আমার যমজ বোনের প্রতিশোধও তো নেওয়ার ছিল। বোন? এর মানে আমরা যাকে কালকি ডাইনি ভেবে মেরেছিলাম সে তুমি ছিলে না, তোমার মতোই দেখতে, আর পরনে তোমারই যমজ বোন ছিল। হ্যাঁ, যাকে তোমরা কালকি ভেবে মেরেছিলে ও আমার যমজ বোন ছিল। তোমাদের মতো নির্দয়ী লোক আমাদের কুটিরের কাছে সে আমাদেরকে মেরে দেবে, এটার ধারণা আমরা আগেই করে ফেলেছিলাম। গ্রামবাসীরা মূর্খ লোক এই কথাটা একেবারে বুঝতে পারেনি যে আমার কোনো যমজ বোনও ছিল, আর ব্যাস এটারই পুরো লাভ আমি আর আমার বোন উঠিয়েছি। আমার বোন এতদিন একটা শক্তিশালী ডাইনি হয়ে উঠতে পারছিল না, এই জন্যই ও তোমাদের জন্য একটু কম বিপদ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে ওর মরে যাওয়ার পরে আমি নিজের কালো বিদ্যার শক্তি দিয়ে ওকে পুনর্জীবিত করে দেব। আফসোস আমি করতে পারলাম না। আর আজ ঠিক 1 বছর পরে বৃষ্টির প্রথম ফোঁটা পড়া মাত্রই আমি এই গ্রামে ফিরে এসেছি, আর আগামী 3 মাসের মধ্যে এই গ্রামটাকে আমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবো। ওই ডাইনিটার এই কথাগুলো শোনার পর রবি এবার আস্তে আস্তে পেছনে সরে গেল
আর ওই ডাইনি ওকে দেখতে দেখতে এখন যখন তুই আমার আসল রূপটা দেখেই ফেলেছিস, তাহলে তোর বেঁচে থাকাটা আমার কাজের বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়াও গত বছর তুই গ্রামবাসীদেরকে আমাদের বিরুদ্ধে উকসিয়েছিলি, তাই না? আর তোর জন্যই আমি নিজের বোনকে হারিয়েছি। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমি আজকেই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমি তোকে কি করে ছেড়ে দিতে পারি? তোর গ্রাম ছাড়লে আমি শাস্তি পাবো না, বরং তোকে পৃথিবী ছেড়ে যেতে হবে। রবি ওই ডাইনিকে ওর জীবনের ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু ওই ডাইনির এতে কিছুই যায় আসছিল না। ও দ্রুত গতিতে ওর দিকে এগিয়ে এলো, আর এক ঝটকায় নিজের ধারালো নখ দিয়ে ওর বুকে পার করে দিল, আর ওর শরীর থেকে ওর হৃদয় পার করে নিল। পরের দিন গ্রামবাসীরা ওই বট গাছের ডালে রবির লাশ ঝুলে থাকতে দেখল, ঠিক সেইভাবেই যেভাবে গ্রামবাসীরা কালকির বোনকে ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল। এই দৃশ্যটাকে নিজেদের চোখে দেখাটা কারোর জন্য সহজ কাজ ছিল না, কিন্তু রবির মৃত্যুর হয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা একটা বড় বিপদের সংকেত পেয়ে গেছিল। গ্রামবাসীরা এই ব্যাপারে আলাদা আলাদা রকমের কথা বলতে লাগলো। আরে কিষণ বাবু, রবি ভাইয়ের অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। এখন আমাদের গ্রামবাসীদেরকেও খুব সতর্ক হয়ে থাকতে হবে, না হলে কে জানে ওই ডাইনিটার পরের শিকার কে হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে 10 দিন হয়ে গেছিল, আর আজকে 11তম দিন ছিল। গ্রামের নির্জন বস্তিতে হঠাৎ করে ঘুঙুরের আওয়াজ হলো, যে কারণে কয়েকজন লোকের ঘুম ভেঙে গেল, কিন্তু কিছুজন এখনো গভীর ঘুমে শুয়ে পড়েছিল। জেগে থাকা লোকেরা বিছানা ধরে ভগবানের নাম জপ করছিল, আর অন্যদিকে যাদের দরজা খোলা রাখা ছিল, কালকি তার ঘরে চলে গিয়ে ওখানে উপস্থিত সবাইকে প্রাণে মেরে দিল। আর তারপর একদম শান্তির সঙ্গে তাদের রক্ত খেতে লাগলো। পরের দিন গ্রামের জমিতে দিনের আলোতে ভয়ঙ্কর আগুন ধরে গেল, যে কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিল, আর কিছুজন গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা একমাত্র জায়গা থেকে যে জল নিয়ে যেত, সেই গভীর কুয়াটাও ভেতর থেকে বিষাক্ত হয়ে গেল। গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ ছেয়ে গেল। গর্ভবতী মহিলাদের বাচ্চারা পেটের মধ্যেই মরে গেল। গ্রামবাসীরা এই অভাবনীয় এই ঘটনার পুরো দায় ওই ডাইনিটার ঘরেই চাপিয়ে দিল, আর সবাই এটা মেনে নিল যে তাদের গ্রামের উপর অবশ্যই কারোর অভিশাপ লেগে গেছে। এটাই ভেবে 1 সপ্তাহের মধ্যে গোটা গ্রাম খালি হয়ে গেল। আর আজকে এই মারাত্মক ঘটনাটা 12 বছর কেটে যাওয়ার পরেও যদি কেউ ভুলে বিছড়ে ভুল করে ওই গ্রামে যাওয়ার দুঃসাহস করে ফেলে, তখন তাকে গ্রামের পরিবেশ বাঁকে রবির আত্মা দেখতে পেয়ে যায়, যে তাদেরকে ভেতরে যেতে থামিয়ে দেয়। কিন্তু যারা রবির কথাগুলোকে এড়িয়ে দিয়ে গ্রামের ভেতরে একবার প্রবেশ করে ফেলে, তারা কখনো দ্বিতীয়বার ফিরে আসে না, আর ওই গ্রামেরই ভুতুড়ে পরিবেশে শান্তি না পেয়ে ঘুরে বেড়াতে থাকে।